আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি দরকার সেটি কি ঠিকঠাক মতো নিয়েছেন? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চান? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এ সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরু করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে 4 ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 62তম বিএমএ স্পেশাল এবং 55তম বিএমএ স্পেশাল কোর্সে এই নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। আমরা একটু আবেদনের বিস্তারিত দেখে নিতে চাই। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী দেখছি এবং বিভাগের নাম আমরা 4টি বিভাগের কথা বলছিলাম: সিগন্যালস কোর, ইএমই কোর, আর্মি এডুকেশন কোর, রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর। অর্থাৎ অনেকগুলো কোর বা বিভাগ থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে। এখানে আমরা 4টি বিভাগে দেখছি যে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেবে এবং পদের নাম দেখতে পাচ্ছি অফিসার ক্যাডেট। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিএসসি, ট্রিপলি, ইএমই, অর্থনীতি, বিবিএ, বিএসসি। সর্বোচ্চ সিজিপিএ থাকতে হবে 3 পয়েন্ট, এটি তারা বলেছে। বিভিন্ন বিষয়ে আমরা দেখছি যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, অর্থনীতি রয়েছে, বিবিএ রয়েছে, বিএসসি রয়েছে। শারীরিক যোগ্যতার একটি বড় বিষয় থাকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বিশেষ করে ডিফেন্সের চাকরিগুলোতে। শিক্ষাগত যোগ্যতার বাইরে আমরা দেখি যে শারীরিক যোগ্যতাকে এখানে অগ্রাধিকার দেওয়া হয়। পুরুষদের ক্ষেত্রে আমরা দেখছি যে 1.363 মিটার থাকতে হবে, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি হতে হবে পুরুষদের, এবং নারীদের ক্ষেত্রে 1.55 মিটার অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা হতে হবে। এটি শারীরিক যোগ্যতার একটি মাপকাঠি, সেটি তারা উল্লেখ করে দিয়েছে এখানে। বয়সসীমার বিষয়টি আমরা একটু দেখতে চাই। 1 জানুয়ারি 2027 তারিখে অনূর্ধ্ব 28 বছর হতে হবে, তারা এখানে আবেদন করতে পারবেন। এবং ওজনের একটি বিষয় রয়েছে, উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন তাদের থাকতে হবে। এবং বেতনের ক্ষেত্রে তারা বলছে যে সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী, অর্থাৎ সরকারি যে নিয়ম রয়েছে, সশস্ত্র বাহিনীর যে বেতন ক্রম রয়েছে, সেই অনুযায়ী তাদেরকে বেতন এখানে দেয়া হবে। এবং প্রার্থীর ধরন আমরা দেখছি নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কিছু কিছু অযোগ্যতা রয়েছে। আমরা যোগ্যতার বিষয়গুলো দেখলাম, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বয়সসীমা সব কিছু দেখে কিছু বিষয় রয়েছে এখানে অযোগ্যতার, সেটি উল্লেখ করছে তারা: সরকারি চাকরি অথবা প্রশিক্ষণ হতে বরখাস্ত, অপসারিত, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং দ্বৈত নাগরিকত্ব। এই বিষয়গুলো থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে যে আবেদন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অযোগ্য বলে বিবেচিত হবেন, সেটি তারা এখন উল্লেখ করেছে। এবং আবেদন ফি আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে 500 টাকা আবেদন ফি। এবং আবেদনের নিয়মটি বলে দেয়া হয়েছে join.army.mil.bd। এই যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে গেলে সেখানে বিস্তারিত যে প্রক্রিয়াগুলো রয়েছে এখানে আবেদন করা, সেই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন যারা আগ্রহী প্রার্থী আছেন। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 24 আগস্ট 2026। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রানার গ্রুপ অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং চলবে 15 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবেন এবং আমরা যে তাদের পরিপূর্ণ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি একটু দেখতে চাই। আমরা দেখছি যে প্রতিষ্ঠানের নাম রানার গ্রুপ, বিভাগের নাম মার্কেটিং অ্যান্ড সেলস, পদের নাম অফিসার, পদ সংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি, অটোমোবাইল, পাওয়ার, মেকানিক্যাল, এই বিষয়গুলোতে বিএসসি থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে প্রযোজ্য নয়। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, বয়সসীমা নির্ধারিত নয়, কর্মস্থল যে কোনো জেলায় হতে পারে। অর্থাৎ রানার গ্রুপের যে কার্যক্রম রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায়, যে কোনো জেলায় তাদের কর্মস্থান হতে পারে, সেটি তারা বলছে। এবং বেতন ও অন্যান্য সুবিধার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা সাপেক্ষে তারা বলছে। এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে, অর্থাৎ রানার গ্রুপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 15 আগস্ট 2026। এ পর্যায়ে আমরা একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাই। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। আমরা আবেদনের বিস্তারিতটি একটু দেখতে চাই, তারা কি বলছে। প্রতিষ্ঠানের নাম আমরা দেখছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বিভাগের নাম লার্নিং অ্যান্ড ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট, পদের নাম সিনিয়র ম্যানেজার, পদ সংখ্যা 1টি বা 1 জনকে এখানে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা সমমান।
অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা দেখছি যে 12 থেকে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যেহেতু সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেবে, সেই জায়গায় আমরা দেখছি যে তারা অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়েছে এখানে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়, কর্মস্থল হবে ঢাকা। বেতন ও অন্যান্য সুবিধার বিষয়ে যেটি বলছে, তারা আলোচনা সাপেক্ষে তাদের যে প্রতিষ্ঠানের নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আলোচনা সাপেক্ষে সেটি ঠিক হবে। এবং আবেদনের নিয়ম যথারীতি প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটই পাওয়া যাবে। এছাড়া তারা বলছে যে আবেদনের শেষ সময় 7 আগস্ট 2026। এ পর্যায়ে আমরা দেখব পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে জনবল নিয়োগের জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছে। 26 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। তাদের যে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি আমরা দেখতে চাই। পল্লী বিকাশ কেন্দ্র, প্রতিষ্ঠানের নাম, পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার। পদ সংখ্যা দেখতে পাচ্ছি আমরা 20 জন। তারা 20 জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা বলছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন চাইলে। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া আছে, সর্বোচ্চ 40 বছর যারা প্রার্থী রয়েছেন 40 বছর বয়সের তারা এখানে আবেদন করতে পারবেন। এবং কর্মস্থলের ক্ষেত্রে আমরা দেখছি যে ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলা রয়েছে, কুমিল্লা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ। অর্থাৎ পল্লী বিকাশ কেন্দ্র বা এই ধরনের যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের কিন্তু ঢাকার বাইরেও অনেক ধরনের কার্যক্রম থাকে। সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা দেখছি যে বিভিন্ন জেলায় তারা নিয়োগ দেবে। বেতন শিক্ষানবিশকালে 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর 45,975 টাকা তারা বেতন এখানে উল্লেখ করে দিয়েছে। এবং আবেদনের নিয়ম যথারীতি আমরা দেখছি যে তাদের যে ওয়েবসাইট রয়েছে pbk/bd.org, এই ওয়েবসাইটে গেলেই আবেদন করতে পারবেন আবেদনকারীরা এবং বিস্তারিত জানতে পারবেন। যথারীতি আবেদনের শেষ সময় তারা বলছে যে 15 আগস্ট 2026। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালাইসিস। জগলুল আহসান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন। আমরা আজকে আপনার সাথে আলোচনা শুরু করতে চাই একটি বিষয় দিয়ে। আপনি সাবেক সেনা কর্মকর্তা। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছিলাম। এ ধরনের নিয়োগ প্রতি বছরই বিভিন্ন সময় হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে। সেই জায়গায় একটি সম্মানজনক পেশা এবং আকর্ষণীয় পেশা বলা চলে বাংলাদেশ সেনাবাহিনীতে, এবং তরুণদের এখানে একটা উদ্যমী তরুণদের কিন্তু নিয়োগ দেয়া হয়ে থাকে। এখানে নিয়োগ যে পরীক্ষা, শারীরিক যোগ্যতার একটা বিষয় আছে, শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় আছে, সব মিলিয়ে এই পেশাকে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করেন আপনি? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এখন টিভি সমস্ত দর্শকদের যারা এখানে আমার অনুষ্ঠান দেখছেন বা আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং কলা কৌশলী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো একটু প্রথমেই আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব যে আর্মিতে আসার জন্য যদি আপনি এটাকে চাকরি হিসাবে ব্র্যান্ডিং করেন অন্যান্য চাকরির মতো, তাহলে কিন্তু একটু ভুল হবে। আর্মি ইজ নট absolutely a profession, it's a devotion and a way of life. আমি কেন বলছি এটা, যে আজকাল দেখতে পাচ্ছেন যারা হয়তোবা এই যে এটা একটা চাকরি হয়ে গেছে বা সেভাবেই নির্বাচন করা হচ্ছে, যার জন্য অনেক কিছু বেরোচ্ছে। আমি নাম বলছি না, অনৈতিক ব্যাপার, আয়নাঘর, তারপরে গুম খুন, এগুলো ইট ডাজন্ট গো উইথ দ্য আর্মি। আর্মিতে আপনি যদি ধরেন যে ট্র্যাডিশনালি স্পার্টান সোলজাররা ভালো হয়। কেন? ওই পাহাড়ের উপর থেকে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হতো, যারা সেই নিচে পড়ে বেঁচে থাকতো তাদেরকে নেওয়া হতো, এবং এটা টেস্টেড লোকদের নেওয়া হতো। আপনি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন, শারীরিক যোগ্যতার কথা বলেছেন, এবং আপনি একটা জিনিস আপনি বলেননি, সেটা হচ্ছে যে সাইকোলজি অ্যান্ড ক্যারেক্টার। আপনি এগুলো সব কিছুর পরেও কিন্তু আইএসএসবি অফিসারদের ক্ষেত্রে বলছি, এখন সোলজারদেরও সাইকোলজিক্যাল টেস্ট হয়। আইএসএসবি যেটা পরীক্ষাটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু আপনারা অনেক ফার্স্ট হ্যান্ড করা ছেলেও ফিরে আসে। আপনি দেখে আশ্চর্য হবেন। কেন? হয়তো বা সাইকোলজিক্যালি অথবা ক্যারেক্টার কোয়ালিটিজে কোথাও
আপনার সমস্যা আছে। তো আপনাকে প্রথম সেই দেশপ্রেম এবং সততা, ইন্টিগ্রিটি সেটা যদি না থাকে, আপনি তো আইসিএসবির এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনি যেতে পারবেন না। তো আপনাকে নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে। আর আর্মিতে সেই মানসিকতা নিয়ে আসতে হবে যে দিস ইজ দ্য অনলি প্রফেশন যেখানে আপনি কোরআন শরীফের আয়াত নিয়ে শপথ নেবেন যে আমাকে জলে স্থলে অন্তরিক্ষে যেখানে যাইবার আদেশ করা হইবে, আমি নিজের জীবন বিপন্ন করিয়াও সেখানে যাইব। তো এটা কিন্তু আপনি অন্য কোনো প্রফেশনে নেবেন না। বিশাল একটা চ্যালেঞ্জ আসলে। আপনার সেই মেন্টালিটিটা যদি না থাকে, আপনি তখন একজন শুধু চাকরি করা সোলজার হবেন। হ্যাঁ, আপনি আসলে যে রিয়েল সোলজার সেটা হবেন না, সেটা মনে প্রাণে ওইটা ধারণ করতে হবে। মানে দেশ সেবা করার দেশ সেবা, দেশপ্রেম সেটা যদি না থাকে, আর যদি লোভ থাকে আমি খুব টাকা পয়সা কামাবো, তাহলে আর্মিতে আসার দরকার নেই। আপনাকে একটা লিমিটেড ওয়েতে, আর্মিতে কিন্তু অকুপেশনাল সিস্টেম এবং ইনস্টিটিউশনাল সিস্টেম যে দুটো সিস্টেম আছে, কর্পোরেটে কিন্তু অকুপেশনাল সিস্টেম ফলো করে। আপনি 10টা থেকে 5টা পর্যন্ত কী করলেন, চাকরি করলেন, তারপরে কী করতেছেন খবর নাই। আর্মিতে কিন্তু ইনস্টিটিউশনাল সিস্টেম, আপনার গ্রুমিং আপটা, আপনার কোথায় বিয়ে করবেন, আপনার ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করবে, সব কিছু কিন্তু কেয়ার নেওয়া হচ্ছে, তাই না? এবং সেভাবেই গড়ে তোলা হচ্ছে। সো এখানে আপনাকে ওই যে আপনি কমপ্লেসেন্ট থাকবেন, অর্থনৈতিকভাবে আপনি ভালো থাকবেন, সৎ জীবনযাপন কাটাতে পারবেন এবং একটা দেশের জন্য প্রয়োজনে আপনি স্যাক্রিফাইস করবেন, এই ধরনের মেন্টালিটিটা থাকতে হবে। না হলে আপনি আইসিএসবিতে কিন্তু অফিসার হিসেবে আপনি স্কিন আউট হয়ে যাবেন, আবার সৈনিক হিসেবে আপনি সাইকোলজিক্যাল টেস্টে বাদ পড়ে যাবেন। তো ওই ইম্পর্টেন্স, মানে ওই বিষয়টার কিন্তু ইম্পর্টেন্স এই নর্মাল ইয়েতে আসে না যখন বিজ্ঞপ্তিগুলো হয়। বাট দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং আমি মনে করি। আরেকটি বিষয় আমরা দেখাচ্ছিলাম যে শিক্ষা কোর, মেডিকেল কোর, ইঞ্জিনিয়ারিং কোর, এই যে অনেকগুলো ভাগ থাকে, সেখানে গিয়েও তো আসলে যারা এই আইএসএসবির মাধ্যমে যায়, তারপরে তো এই পড়াশোনাগুলো এখানে গবেষণা করার সুযোগ রয়েছে, সেই জায়গাটা কি কেমন দেখেন? রাইট, অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। যে অনেকে বলতো ছোটোবেলা আমাদের সময় 90-তে আমি ঢুকেছি যে পড়াশোনা করতে না চাইলে আর্মিতে যাও। এটা হচ্ছে সবচেয়ে একটা ভুল আইডিয়া। যদি কেউ এটা নিয়ে আসে যে সে পড়াশোনা করবে না, আর্মিতে আসবে, তাহলে আর্মিতে এসে হয়তো বা সে বেতন টেতন পাবে, চাকরি করবে, জীবন কাটাবে, কখনোই সে এক্সেল করতে পারবে না। আর্মি হচ্ছে আপনাকে A to Z, মানে আপনারা টোটাল আর্মি লাইফে আপনাকে পড়াশোনা করতে হবে। এখন আপনি বলতে পারেন কী পড়াশোনা এত কিছু, ঠিক আছে, আপনার বেসিক জিনিস তো ওয়েপেনারি, তারপরে আপনি ধরেন যে বেসিক ট্যাকটিক্স, এগুলো তো আসলে ক্যাপ্টেন অবস্থার মধ্যে শেখা হয়। এই যে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, আপনি কিন্তু একটা অফিসার হিসেবে এই জিনিসগুলো জানতে হবে। এবং এখন যুদ্ধ যে 4th জেনারেশন ওয়ারফেয়ার মানে আসছে, এখানে কিন্তু আপনি ধরেন যে কোল্ড ওয়ারে কিন্তু সিআই অ্যান্ড কেজিবি ফাইট করেছে, ইউএস আর্মি অ্যান্ড রাশিয়ান আর্মি ফাইট করেনি। সেই মিলিটারি অফিসাররাই সিআইতে ছিল, বা এখন আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে আছে। তো একটা বুলেটের চেয়ে ধরেন যে এখন একটা কৌশল, সেই কৌশলটা দিয়ে আপনি মানে যে আপনার শত্রু দেশ তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি ইউএসএ তার যে পরাশক্তি, যেটা তার অপোনেন্ট ছিল রাশিয়া, তাকে কিন্তু ভেতর থেকে ভেঙে দিয়েছে, তাই না? তো এই ফর্ম অফ ওয়ারফেয়ারটা বেশি হবে আর কি এখন। তো সেই ক্ষেত্রে আপনাকে আরও বেশি পড়াশোনা করতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জানতে হবে, ডিপ্লোমেসি জানতে হবে। সো নলেজ ওয়ারিয়র এখন যেটা বলে। তো ভৌগোলিক বিষয়গুলো, জিও পলিটিক্স, জিও স্ট্র্যাটেজি, এগুলো না জানলে আপনি ইয়োর ওয়ান স্টেপ মে ট্রিগার। এখন কমিউনিকেশনের যুগ, এখন আর ওগুলো মানে আপনি তো ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। সো ইয়োর ওয়ান অ্যাকশন মে ট্রিগার দ্য রিজিওনাল স্ট্যাবিলিটি, এটাকে ডিস্ট্যাবিলাইজ করে ফেলতে পারে। সো সেই ধরনের বিচক্ষণতা অফিসারদের থাকতে হবে এবং সৈনিকদেরও থাকতে হবে, ঠিক আছে? না হলে মানে এই যুগের জন্য উপযুক্ত সৈনিক সে হতে পারবে না। আমরা আরো কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, আমরা চাকরির বাজারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, আমাদের সাথে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান। কথা বলবো তার সাথে। বিরতির আগেও কথা বলছিলাম, বেশ কিছু পরামর্শমূলক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। এ পর্যায়ে একটু জানতে চাই যে আর্মির চাকরি থেকে অবসরের পরেও তো বেশ কিছু বেসরকারি জায়গায় আমরা দেখি যে সিওও বা বড় বড় পদে চাকরির সুযোগ রয়েছে। এটাকে ইতিবাচকভাবে দেখেন কিনা? অবশ্যই এটা ইতিবাচক হিসেবে দেখব, কারণ এই যে একটা এক্সপার্ট যারা আমরা আর্মিতে, আমরা একটা বিশেষ করে ম্যানেজমেন্ট এবং লিডিং, এই ক্যাপাসিটিগুলো যে আমাদের ওভার দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্সে চলে আসে, এবং চ্যালেঞ্জ ফেস করা, ক্রাইসিস ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট তো আছেই, ইভেন বিভিন্ন ক্রাইসিস সিচুয়েশনে, ইভেন অর্গানাইজেশনাল ক্রাইসিসগুলো
কীভাবে ম্যানেজ করতে এগুলোর উপরে কিন্তু আমাদের এক্সপার্টিস গ্রো করে, ঠিক আছে, ম্যানেজমেন্টের ব্যাপারে। এবং আপনি যদি বিভিন্ন কর্পোরেট সেক্টরে দেখেন, আইকনিক ফিগার দেখেন, আপনি অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের রিটায়ার্ড অফিসাররা এই ক্ষেত্রে লিড করছে, এবং আমাদের সোলজাররাও বিভিন্ন ক্ষেত্রে সিকিউরিটি আছে এবং ম্যানেজমেন্ট আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, এই ক্ষেত্রগুলোতে কিন্তু তারা ভালো করেছে এবং বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু তাদের আছে। এটা আসে হচ্ছে আপনার সেই চাকরির অভিজ্ঞতা থেকে। তো এটা আমি মনে করি যে এটা নিয়ে বোধহয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা রিসার্চও হয়েছিল, যে কন্ট্রিবিউশন অফ এক্স ডিফেন্স পার্সোনাল ইন দ্য কর্পোরেট সেক্টর। তো কিছু চ্যালেঞ্জ হয়, আর্মি যেহেতু একটু কনফার্মেটরি অর্গানাইজেশন, কর্পোরেট ক্ষেত্রে ওই যেটা বললাম, এখানে অকুপেশনাল সিস্টেম, আর্মি হচ্ছে ইনস্টিটিউশনাল সিস্টেম, এখানে একটু কনফ্লিক্ট হয়, বাট ম্যানেজ করে নিয়ে যারা যেতে পারে তারা খুব ভালো করে। এবং এটা একটা মার্কেট, ধরেন যে আমি এখানে চাকরি করছি সেনাবাহিনীতে, বাট আমার হয়তো বা কোনো কারণে আমার হলো না, ফিজিক্যাল কারণে হতে পারে, তো দেন আই ক্যান সুইচ ওভার বাইরে যেয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অবস্থানে আমি আমার চাকরি পেতে পারি আর কি। আরেকটা বিষয় থেকে আপনাদের যে মিশনে যাওয়া বা এই যে আমরা জাতিসংঘ মিশনে দেখি, সেখানেও তো একটা বড় চ্যালেঞ্জ। আপনারা যারা যান বা যারা যাবে, যারা আপনাদের জুনিয়র রয়েছে এখন, সেটাও তো একটা বড় চ্যালেঞ্জ। সেখানে গিয়ে শান্তিরক্ষা মিশনে কাজ করা একজন বাংলাদেশি হিসেবে নিশ্চয়ই একদিকে গর্বেরও এবং চ্যালেঞ্জিংও। কিভাবে দেখেন? ডেফিনেটলি একটা জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানের সদস্য হিসেবে চাকরি করা, সেটা তো অবশ্যই গর্বের বিষয়। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমি একটা কনফ্লিক্ট প্রন এরিয়ায় যাচ্ছি, যেখানে মানবতা বা মানুষের ক্ষতি হচ্ছে, সেখানে যে আমি শান্তি প্রতিষ্ঠা করছি এবং আমি সিচুয়েশনটাকে স্ট্যাবিলাইজ করছি। টাকার ব্যাপারটা কিন্তু বড় না, টাকা তো অটোমেটিক্যালি আসে, তাই না? তো যেটা বললেন যে এই চ্যালেঞ্জটা, হ্যাঁ আমি মালিতে ছিলাম, সিয়েরা লিওনে ছিলাম, মালিতে তো আল কায়দাও আছে, প্রত্যেকটা স্টেপ রিস্কি ছিল। যে আমার আগের ব্যাটালিয়ানে যে 6 জন মারা গিয়েছিল, তাদের লাশ দেখে সবাই আমরা মানে ভয় পেতাম যে আমারও কি এরকম হবে কি না। শুধু এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু মিশনেই না, আপনি হিল ট্র্যাক্সে কিন্তু আমিও গুলি খাওয়া একজন মানুষ। তো আমি শ্রদ্ধাভরে স্মরণ করি কায়েদে আজম লুকু সৈনিক এবং আপনার গানার নাজিম, যারা আমার সাথে মারা গিয়েছে অ্যাকশনে। তো এখানেও কিন্তু আপনার চ্যালেঞ্জ আছে। অনেকেই ভাবে যে আমরা ওখানে সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছে হয়তো বা এনজয় এবং টাইম পাস করার জন্যে, বাট ইচ অ্যান্ড এভরি স্টেপ এখানে রিস্কি, আপনার ওখানে ডেঞ্জারাস। এবং আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে 2 জন আমার সামনে আমার হাতে মারা গিয়েছে আর কি, লুকুয়ানা, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। তো এই চ্যালেঞ্জ কিন্তু পুরোটাতেই আছে। আপনি এই বিজিবির ঘটনা একটা চ্যালেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেন, বিভিন্ন হলি আর্টিসান বলেন, তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনার থাকবে। আবার অ্যাডভেঞ্চারও আছে, আপনি সেই আকাশ থেকে লাফ দিচ্ছেন, ইয়াংরা তো এটাতে অনুপ্রাণিত হবেই। আবার আর্মি আপনার কালকে কী খাবেন, কোথায় থাকবেন, সেটা আপনার কেয়ার নিচ্ছে। হয়তো আপনাকে সেই অঢেল টাকার বড়লোক হতে দিচ্ছে না, ঠিক আছে, সেটা দরকারও নেই। তো কেউ যদি মনে করে যে না আমি এইভাবে এই ইউএন মিশনের একটা টাকা পাবো, সেই জীবনে আমি একটা জমি পাবো, তাহলে আর এত বেশি কিছুর দরকার নেই। সুন্দর একটা লাইফ কিন্তু লিড করে যাওয়া যায়। একদম শেষের দিকে আছি, পরামর্শমূলক কিছু শুনতে চাই, কিভাবে প্রস্তুতি নেবে যারা নবীন আছে। তো যেটা বললাম যে অফিসারদের জন্য ফিজিক্যাল এডুকেশনাল সেগুলো তো দেওয়াই আছে, বাট নিজেকে কিন্তু সৎভাবে তৈরি না করলে আইসিএসবিতে যেয়ে কিন্তু সে এটা বের হয়ে আসবেই। এটা ওই বিভিন্ন টেস্টের মাধ্যমে বের হয়ে আসবে। সৈনিকদের জন্য একই জিনিস প্রযোজ্য। ফিজিক্যাল এডুকেশনাল এই রিকোয়ারমেন্টগুলো পুরো করতে হবে, প্লাস নিজেকে ওইভাবে দেশপ্রেম এবং নির্লোভ এবং সে নিবেদিত দেশের প্রয়োজনে, এই ধরনের মেন্টালিটি কিন্তু বের করে ফেলবে। আপনি যদি সময় থাকে আমি বলতে পারি কীভাবে একটা ওয়ার্ড দিয়ে, ধরেন যে ওখানে 10 সেকেন্ড করে আপনাকে আইসিএসবিতে বাক্য লিখতে বলতেছে, মানি, আপনি লিখলেন মানি ইজ এভরিথিং ইন লাইফ, পরে আসলো ওয়েলথ, আই উইল মেক ওয়েলথ ইন এনি ওয়ে। আপনি তো বের হয়ে যাচ্ছে আপনার ভিতর দিয়ে যে আপনি ডিসঅনেস্ট, আপনি মানি এবং ওয়েলথ নিয়ে যে কোনোভাবে করবেন, তো ওটা কিন্তু বের করে ফেলবে। তো ওই প্রস্তুতিটা অফিসারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যত পরীক্ষা যেটা হয় সেটা খুব একটা কঠিন কিছু না। সেনাবাহিনীর যে পরীক্ষার রেজাল্টটা আপনি দেখেন যে আগে আমাদের সময় 2nd ডিভিশন ছিল, আর্মিতে কিন্তু ওরকম স্টুডিয়াস ভালো ছাত্র ওরকম দরকারও নেই। চটপটে, চৌকস এবং স্মার্ট এবং আপনি ইমপ্রম্পচু ক্রাইসিসে ডিসিশন নিতে পারে এবং ম্যানেজ করতে পারে, লিড দিতে পারে, এই ধরনের লোক দরকার। ভালো ছাত্র হলে সে ভালো লিডার হবে এমন কথা নেই। সো অফিসারদের লিডিং এবং সৈনিকদেরকে একটা সুবোধ, শৃঙ্খল এবং যোগ্য এবং সাইকোলজিক্যালি সাউন্ডনেস, এই জিনিসটা যদি ছোটোবেলা থেকে সে নিজেকে তৈরি না করে, তাহলে ওই টেস্টগুলোতে সে ধরা খেয়ে যাবে। জি, জগলুল আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য। নিশ্চয়ই এগুলো কাজে লাগবে যারা চাকরি প্রার্থী আছে বা যারা আসতে চায় এই পেশায়। ধন্যবাদ আপনাকে।
দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।